নিয়ে বলি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে দুইটা কলম মোটামুটি দুই দিন ভালো মতো করবেন, কিছু লিখে চালু করে রাখবেন। দুইটা কলম রেডি, সাথে আপনার মার্কশিট, সরি অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ডটা, এই দুটো জিনিস যাতে নিতে ভুল না হয়। বুঝাতে পারছি? কলম, রেজিস্ট্রেশন কার্ড আর মার্কশিট, প্রবেশপত্র, বারবার ভুল হয়ে যাচ্ছে, আর একটা চলে আসছে অ্যাডমিট কার্ড। তাহলে এগুলো রেডি করে রাখবেন এবং বের হওয়ার সময় তাড়াহুড়া নেই। দোয়া দরুদ পরে যে ধর্মের সেই ধর্মের যা বলা আছে তা পালন করে 2 মিনিট বসে সবকিছু চেক করে বের হবে। বুঝতে পারছি কিনা? জি স্যার। স্যার, পরীক্ষা কেন্দ্রে কতক্ষণ হ্যাঁ আগে ঢুকতে হবে? হ্যাঁ, এইটা কথা আপনাদেরকে প্রথমেই বলে দিছিলাম। আগে আমি বলি, আপনাদের প্রশ্ন নিব 10 মিনিট পরে, ঠিক আছে? কিন্তু আপনারা করে ফেললেন। সবসময় মনে রাখবেন, আমরা যারা আইন নিয়ে পড়াশোনা করব, আমাদের কিছু এথিক্স, কিছু নিয়ম কানুন, এগুলো মেনে চলতে হয়। যা হোক, আপনি যখন করে ফেলছেন বলি, সবাই প্রশ্ন করবেন 10 থেকে 15 মিনিট পরে। পরীক্ষার কেন্দ্রে আপনি কমপক্ষে 45 মিনিট আগে চলে যাবেন। কত দূরত্ব থেকে যাবেন? পরীক্ষা সেন্টার কাছে নাকি দূরে পড়ছে আপনার? যিনি বলতে চাচ্ছিলেন উনি? আমি ক্যাম্পাস থেকে যাব, তা আগ্রাবাদ কমার্স কলেজের সেন্টার। কমার্স কলেজে জি। আপনার তো রেল এরিয়া পর্ব বেশি। এই যে রেলের প্রতিবন্ধকতা যেগুলো আছে, আমাদের ওখানে যাইতে তো একটু ঝামেলা। আপনার ওইদিকে একবার পড়বে, ভার্সিটির কি জানি বলে যে রেল ক্রসিং একবার, এরপরে আবার এদিকে আসি, ওই অক্সিজেনের দিকে যদি যাই ওইদিকে একবার, সবকিছু মিলাই ওইটা প্ল্যান প্রোগ্রাম মাথায় রেখে যাই কমপক্ষে 45 মিনিট আগে। ঠিক আছে? জি স্যার। শাহিন আপা বলছিলেন না? জি স্যার। আচ্ছা, যাক, আপনি যেহেতু দূরে, তাহলে গেল আপনার কমপক্ষে 45 মিনিট আগে পৌঁছানোর মতো করে সময় নিয়ে যাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, আল্লাহ বর্ষা। তাইলে আর আলহামদুলিল্লাহ আপনার অত নেই, ওখান থেকে পরীক্ষা দিছি তো, তত ঝামেলা নেই। আচ্ছা, এরপরে যে জিনিসটা বলতে চাইছিলাম, এই দুটো জিনিস নিবেন, এবং আল্লাহরও আস্তে কেউ নকল করার প্ল্যান প্রোগ্রাম নিয়ে পরীক্ষার হলে যাবেন না। এটা যারা গতবার করছে, আল্লাহ মাফ করুক, তাদের অবস্থা খুবই খারাপ। তারা বেশি জটিলতায় পড়ে গেছে এলএলবি ফাইনাল থেকে এই পর্যন্ত। কারো রেজাল্ট রিপুটেড, কারো ফর্ম ফিল আপ করতে পারতেছে না, কেউ আবার ওই দেখা গেল একটা সাবজেক্টে 000, ঠিক আছে? 000 যারা, তাদের রেজিস্ট্রেশন করতে পারতেছে, ইত্যাদি ইত্যাদি। তাইলে কি করবেন? তাইলে হচ্ছে আপনার এই নকল করার চেষ্টা করা যাবে না। বুঝাতে পারছি কিনা আপনাদেরকে? জি স্যার। তারপর হচ্ছে পড়াশোনা নিয়ে কথাবার্তা। এরপরে হচ্ছে পড়াশোনা নিয়ে কথাবার্তা। আপনাদেরকে ইনশাল্লাহ আজকে 2টা প্রশ্ন আলোচনা করে দিব। আলহামদুলিল্লাহ, আশা রাখি এই 2টা প্রশ্ন আসবে। বুঝাতে পারছি? এই 2টা প্রশ্ন কি হবে, পরীক্ষায় আসবে। যা তো এরপরে এবার আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো করেন, সমস্যা নেই। এবার আপনাদের প্রশ্ন করেন। কথা বলেন, আর কেউ কথা শোনা যায়? আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার স্যার, আমি কথা বাপ্পা শোনা বলছিলাম যাচ্ছে। স্যার।
জি। স্যার আমাদের যে প্রশ্নগুলো আছে আর কি এখানে, হ্যাঁ। এই যে আজকে যে দুইটা প্রশ্ন আপনি আমাদের সমাধান করাবেন বা পড়াবেন বুঝাবেন, সেই দুইটা প্রশ্ন কি আমাদেরকে, এই যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, এটা কি কোনো পার্ট পার্ট থাকবে, যে এই পার্ট থেকে দুইটা, ওই পার্ট থেকে দুইটা, এরকম করে কি কোনো আর স্যারই এটা থাকবে? এটা তো পড়ানোর পরও তো আপনি অটো বুঝতে পারবেন, এটা পড়ানোর আগে আপনি প্রশ্ন করলে হবে কিরে ভাই? আগে না পড়াই স্যার, তারপরে না কথা। এখন কি কোনগুলো পড়াচ্ছি কোনগুলো বলতেছি ওইটা বলার আগে যদি আপনি ওই সংক্রান্ত প্রশ্ন করেন হবে? আর এটা তো আপনি ছোট বাচ্চার প্রশ্ন করছেন, আপনার এলএলবির বই দেখেন নাই বা আগের প্রশ্ন কোনোদিন পড়েন নাই আপনি। আর কথাবার্তা বলে না। আপনি এলএলবির প্রশ্ন দেখছেন, গত বছরের প্রশ্ন দেখছেন? স্যার এটা কি পার্ট পার্ট হবে কিনা এই জন্যই স্যার জানতে চাচ্ছিলাম স্যার, প্রশ্নগুলো দেখে বুঝতেছি না তো। স্যার আপনি ক্লাস শুরু করেন স্যার। আমি স্যার গত মানে কোশ্চেন প্রশ্নগুলো দেখে দেখছি। আমি বুঝতেছি না তো স্যার, এই জন্য কোশ্চেনটা করা আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি আগে এই দুইটা, যে দুইটা আজকে পড়াবো ওই দুইটাকে ভালো মতো মুখস্থ করিয়েন, আর ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করিয়েন, ঠিক আছে? আর সবার ওকে স্যার, উদ্দেশ্যে ঠিক আছে বলা, স্যার। আপনাদের যদি কোনো কিছু বেশি জানার থাকে আমাকে মাগরিবের পরে ফোন দিলে আমি রেসপন্স করি। এই যে মনে করেন এখন ফোনে 6টা বা 6টার পরে যদি ফোন দেয়, আমি কাজে থাকলেও মোটামুটি এর পরে রেসপন্স করি, কোনো সমস্যা নেই। ওকে যা স্যার, ওকে ঠিক আছে। আসুন আমরা, প্রথম প্রশ্ন হচ্ছে আইন বিজ্ঞান কাকে বলে, ঠিক আছে? এইটা একেবারে কমন প্রশ্ন, গতবার আসুক না আসুক এই জাতীয় প্রশ্ন আপনাদের আসবে। আইন বিজ্ঞান কাকে বলে, আইন বিজ্ঞান, আইন বলতে কি বুঝো, তারপরে এই জাতীয় জিনিসগুলো আপনারা একটু ভালো মতো দেখে নিবেন। এটা আর আমি পড়াচ্ছি না, সবাই আপনারা আইন বিজ্ঞান সম্পর্কে জানেন, ঠিক আছে? সবাই কি আপনারা আইন বিজ্ঞান সম্পর্কে বেশি কমে কিছু না কিছু জানেন। আইন বিজ্ঞান কাকে বলে এই প্রশ্ন পারবেন না আসলে পরীক্ষায়? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি, ওখানে আপনারা দুই একজনের একটু ইয়ে দিয়ে দিবেন, এই দার্শনিকের সংজ্ঞা। হ্যাঁ, দুই একজনের সংজ্ঞা দিয়ে দিবেন, ঠিক আছে? ওখানে দুই একজনের সংজ্ঞা দিয়ে দিবেন, যে বিশেষ করে আপনার এই যে সবগুলো বইতে তো লেখা আছে, জুরিসপ্রুডেন্স শব্দটি ল্যাটিন জুরিসপ্রুডেন্সিয়া শব্দ হতে উদ্ভূত, জুরিস ও প্রুডেন্সিয়া কথা দুইটার সমন্বয়ে গঠিত, এই গল্প লিখে দিবেন। তারপর আইন বিজ্ঞানের যে বিভিন্ন সংজ্ঞাগুলো দিছে, বিশেষ করে প্রথমে দেখলাম এলেনের সংজ্ঞা, আইনের মূলনীতিগুলোর বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। এরপরে রোমান আইনবিদ আলপিয়েনে দিছেন যে মানবিক ও ঐশ্বরিক বস্তুর পর্যবেক্ষণ ন্যায় ও ন্যায়ের বিজ্ঞান। এরপরে স্যামন প্রচলিত আইনের প্রাথমিক মূলনীতি সমূহের বিজ্ঞান। এরপরে অস্টিন কিটন, যা হোক যারা দিছে আর কি, আপনি হয়তো দেখা গেল শিখছেন 5টা, মনে রাখতে পারছেন 4টা, আর নাম দিছেন কি জানি বলে যে শিখছেন অস্টিনেরটা, লিখে ফেলছেন সেমন্ডার জায়গায়, ঠিক আছে? আর অন্তত পক্ষে খ্রিস্টানদের নাম দিলে কোনো সমস্যা না, আমাদের মুসলমানদের এখানে তো কেউ নেই এরকম নাম, যদি নাম আমারটা বসাই দেন তাইলে হয়তো এটা স্যারও বুঝতে পারবে আপনি ভুল করছেন। কিন্তু খ্রিস্টানদের নামগুলো যদি বসাই দেন, স্টোন, কিটন, স্যামন, কে কি বলছে এটা স্যার নিজেও দেখবে না, জানবেও না এতে কিছু, মনে থাকবে না, ঠিক আছে? আপনাদের যতটুকু মনে থাকে অতটুকু লিখতে হবে, কিন্তু খালি খাতা রেখে দিয়ে যাবে না। তার মানে কি, সেমন্ডা যেটা বলছে আপনি তার জায়গায় লিখে রাখছেন অস্টিনে বলছে, ঠিক আছে? তাও ভুল হবে না, বুঝাতে পারছি আপনাদের? আর যারা তো ভালো মতো শিখছেন পারছেন আসলটা লিখতে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা মনে করতে পারতেছেন না এবং আপনি ওখানে খাতায় দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, এটাকে হল্যান্ডে বলছে নাকি ওই ইয়ে, আপনার ম্যান সিটিতে খেলে যে ফোলার নাম কি, এখন গণগুল করতেছে যে ইংল্যান্ড লিগে, এর নামও তো ওই ধরনের কাছাকাছি কিছু, ইয়ার রোমানিয়ার খেলোয়াড়টা আর কি, হল্যান্ড আপনারা স্যার, তো, হল্যান্ড হল্যান্ড, ওই তো ওইটা আর কি, আর্লিং হল্যান্ড। হ্যাঁ আর্লিং হল্যান্ড, যা হোক এও তো লেখছে এখানে আইন বিজ্ঞানের সঙ্গে, এখানে দেখতেছি। তো ওই রকম আপনারা এদের নামে দিয়ে দিলে হয়ে যাবে। এগুলা তো বেশি আপনাদের খাতা দেখবে না, তবে কথা হচ্ছে পরে যাওয়া ভালো।
এরপরে আইন বিজ্ঞানের প্রকৃতি বৈশিষ্ট্য, তারপর হচ্ছে আইন বিজ্ঞানের বিষয়বস্তু পরিধি। আইন বিজ্ঞানে কি কি নিয়ে কথাবার্তা বলছে, আইন বিজ্ঞান আপনার আলোচনা করছে আইন ও আইনের প্রকৃতি আলোচনা। আইন বিজ্ঞানের প্রথম বিষয়বস্তু কিসের আলোচনা? আইন আর আইনের প্রকৃতি। আইন বিজ্ঞান হয়েছে আইনের ব্যাকরণ। এরপর আইন বিজ্ঞান আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করছে, নৈতিকতা শিষ্টাচার নিয়ে আলোচনা করছে, এগুলোর সাথে আইনের সম্পর্ক কি, পার্থক্য কি। এখন তো আমরা নীতি নৈতিকতাহীন মানুষ। সকালবেলা কোর্টে গেলে প্রথমে কি করা হয়, হাজিরা দিতে গেলে আপনার যারা ওখানে থাকে তাদেরকে 20 টাকা 30 টাকা 50 টাকা দিতে হয়। এটা কোন নৈতিকতায় পড়ে? যদিও এটা অনেক কম, চা পানি খাওয়ার জন্য দেওয়া আর কি, তারপরেও তো ইয়ে না, কিন্তু অন্যান্য জায়গায় আরো বেশি টাকা দিতে হয়, এই জাতীয় কাজে বেশি টাকা দিতে হয়। তো যা হোক, তাহলে হ্যাঁ, আমরা পড়াশোনা করি, আর কেউ প্রশ্ন করবেন না, আগে শুনেন। এই কথাবার্তা গুলো বলতেছি যে আপনাদের মনে রাখার জন্য, যে নীতি নৈতিকতার কথা কোথায় বলছি, কোন ধরনের নীতি নৈতিকতা, এটা মনে রাখার জন্য। যা হোক, এরপরে ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা। ঠিক আছে, ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা। এরপর আইন বিজ্ঞান করলে আপনি ন্যায় বিচার সম্পর্কে ধারণা করতে পারবেন। আইন বিচার পড়লে ন্যায় বিচার সম্পর্কে আপনি ধারণা করতে পারবেন। এরপর আইন বিজ্ঞানে আইনের উৎপত্তি, ক্রম, বিকাশ, এগুলো নিয়ে আলাপ আলোচনা আছে। তার মানে বেসিক জিনিস হচ্ছে কি জানেন, আমরা আইন বিজ্ঞানের প্রশ্ন, আইন বিজ্ঞানের যে জিনিসগুলো পড়ব সবকিছু ওখানে আলাপ আলোচনা আছে, বিষয়বস্তু। এই যে নজির, প্রথা, ধর্ম, ইকুইটি, তারপর আমরা পরবর্তীতে আরো যেগুলো পড়ব, অধিকার, দায়িত্ব, কর্তব্য, আমরা পড়ি না এখানে আইন বিজ্ঞানে বিভিন্ন প্রশ্নগুলোতে। আইন বিজ্ঞানের শুরু থেকে আপনি একেবারে যে কেউ পারবে না, সে এই যে আইন বিজ্ঞান নিয়ে লেখা আপনার 2 নম্বর প্রশ্ন থেকে বা আইন বিজ্ঞানের বাদ দিয়ে বাকি যে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো যদি ছোটখাটো করে আলোচনা করে দেন তাও হবে। যে পারতেছে না তার জন্য, তাকেও আপনার অতটুকু আলোচনা করতে পারলে, বিশেষ করে প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো প্রশ্ন না করে আপনি যদি ওই সংক্রান্ত 2-1 লাইন করে উত্তর লেখেন, তাও 5-6 দিবে। যা হোক, এরপরে এক স্যার বললেন, আপনার আজকে স্যারকে ফোন দিয়েছিলাম, বঙ্গবন্ধু ল কলেজের টিচার ঢাকা মতিঝিলের স্যার বললেন যে মামুন, এতদিন তো আপনাদেরকে বলতাম সূর্যবিদ্যা মহাবিদ্যা, আর আমি সাজেশন দিতাম টুকিটাকি ফলাফাইন্না যাতে নকল করতে পারে, তারা তো সারা বছর পড়ে না। তবে খবরদার, এবার সবাইকে মানা করে দিবে নকল না করার জন্য, কারণ স্যারদের হাতেও কিছু নেই। যারা স্যারের কলেজ থেকে নকল করছে তাদের জন্য স্যারেরা কোনো কিছু করতে পারেন নাই। তাহলে এগুলো হচ্ছে আপনার মোটামুটি বিষয়বস্তু। এর বাইরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়বস্তুর পরে বা যেটা আলোচনা করছি, এরপর একটু আপনারা শুনুন আগে, তারপরে প্রশ্ন। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, আমাদের আইন বিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আইন বিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, শুধু যদি এই প্রশ্নও আসে তখন আপনাদেরকে আইন বিজ্ঞান কাকে বলে, আইন কাকে বলে, এই জিনিসগুলো একটু আলোচনা করতে হবে। সে কারণে আইন কোনো সাজেশনে না থাকুক, আইন কাকে বলে, আইন বিজ্ঞান কাকে বলে, কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো লিখতে গেলে আপনার প্রথমে এই জিনিসটা একটু সুন্দর করে আলোচনা করি। এবং যারা ভালো পারবেন তারা চেষ্টা করবেন 7 থেকে 8 পাতা লেখার জন্য। আর আইন বিজ্ঞান নিয়ে যদি লেখেন, মোটামুটি 15 পাতা লেখার স্কোপ আছে, একটু খাতার লেখাটাও প্র্যাকটিস করবেন। এরপর প্রথম পয়েন্টটা লিখে নেন, বিজ্ঞান পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা, এগুলো একটু পয়েন্টস গুলো লিখে নেন। আইনের ব্যাকরণ হিসাবে ব্যবহার, 1 নম্বর হচ্ছে আইনের ব্যাকরণ হিসাবে ব্যবহার, তাড়াতাড়ি করে লিখবেন। 2 নম্বর হচ্ছে আইনকে বুঝো বা আইন সম্পর্কে জ্ঞান অর্জন। আইনের ব্যাকরণ হিসাবে ব্যবহার, এরপরে বলতেছে আইনকে বুঝো বা আইন সম্পর্কে জ্ঞান অর্জন। তাহলে আমরা তো জানি এমনিতে আইন বিজ্ঞান, আইনের ব্যাকরণ, আপনার আমরা ভাষা যেভাবে শিখি ব্যাকরণের মাধ্যমে, এখন আইন সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে আইন বিজ্ঞান পাঠ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আইনের ব্যাকরণ। এরপর আইনকে বুঝো বা আইন সম্পর্কে জ্ঞান অর্জন, আইনকে বুঝতে হলে আইন বিজ্ঞান পাঠ করতে হবে। আইন বিজ্ঞান পাঠ ছাড়া আইন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আইন বিজ্ঞান আইনের অভিধান স্বরূপ, বাকিটা আপনারা লিখে দিলেন। এরপরে 3 নম্বর পয়েন্ট লিখেন, অধিকার ও কর্তব্য সম্পর্কে অবগত হওয়া। অধিকার ও কর্তব্য সম্পর্কে অবগত হওয়া।
অধিকার নিয়ে প্রশ্ন পরেও আসবে, অধিকারের প্রশ্ন আপনাদের আসবে পরের আলোচনা। এরপর এটা বিস্তারিত লিখবেন। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পত্তির দখল ও মালিকানা সম্পর্কে জ্ঞান লাভ। এটা তো আমরা সবাই জানি, আমরা সবাই জানি না? জানি জানি। সম্পত্তির দখল ও মালিকানা সম্পর্কে জ্ঞান লাভ। এরপরে বলতে চাই ব্যবহৃত শব্দের ব্যাখ্যা জানা। এই যে আমরা পড়ি ওই কি আজকে খুব একটা সুন্দর শব্দ পড়লাম, দুই একবার দেখছি, ডায়ালিসিসের কাছাকাছি শব্দটা। আমার তো আইন বিজ্ঞান আপনাদের মতো পড়া হয়নি, আজকে শুধু সাজেশন করতে গিয়ে এটা একটু দেখলাম ভালো করে। তো ওখানে জাতীয় শব্দ আছে। মূল কথা হচ্ছে আইনের পড়াশোনায় যে টার্মসগুলো ব্যবহার হয় সেগুলো আপনার আইন বিজ্ঞানের স্টুডেন্টদের আইন বিজ্ঞান পড়ে জানতে হয়। আইনে যে 5 ব্যবহৃত নম্বর কে শব্দগুলো বলছিলেন? সেগুলো। এরপর হচ্ছে আইনের যথাযথ ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান। আইনের যথাযথ ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান। এখন আপনি যদি আইনকে ব্যাখ্যা করতে চান, আইনকে বিশ্লেষণ করতে চান, তাহলে সম্ভব হবে না। যদি আইন বিজ্ঞান না করেন তাহলে সম্ভব হবে না, ঠিক আছে? আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য ব্যাগ থেকে বের করছো বই? আমার ব্যাগের থেকে তো কম্পিউটার বের করছে, বই বের করছে কিনা কি জানি। জীবন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার কি আইন বিজ্ঞান। এরপরে আইনের প্রয়োগ সম্পর্কে অবগত হওয়া। আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করলো, এবার আইনের প্রয়োগ করতে হবে না? সে আইনের প্রয়োগ সম্পর্কে আপনি আইন বিজ্ঞান পাঠ না করলে অবগত হতে পারবেন না। এই পয়েন্টস গুলো এরকম, ওই মোটামুটি কেউ বলে 15টা, কেউ বলে 20টা। ইনশাল্লাহ আমি এই 25-30টা পয়েন্ট আপনাদেরকে বলতেছি, ছোট ছোট করে লিখে ফেলেন। বাকিটা ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা দিবেন। আইনের শ্রেণী বিভাগ সম্পর্কে অবগত হওয়া। এরপরে বলতেছে ন্যায় বিচার নিশ্চিতকরণ। আইন কাঠামো সম্পর্কে অবগত হওয়া। এই ন্যায় বিচার নিশ্চিতকরণ যে কথাটা আসে সেটা ভাইয়া দুষ্টামি করে বলি যে আমরা এখন শীতকাল আসছে না, তরকারি বরকারি তো ধনিয়া পাতা দিই না, একটু স্বাদ হওয়ার জন্য, সুগ্রাণ হওয়ার জন্য। এই আইনের ক্ষেত্রে ন্যায় বিচার শব্দটা হচ্ছে এটা। আইনকে বা আপনার লেখা যেটা লিখবেন এটাকে সেন্ড করার জন্য, আপনার ঘ্রাণ করার জন্য এই ন্যায় বিচার শব্দটা ব্যবহার করা হয়। মাথায় রাখবেন, আমরা এত কিছু করতেছি, এই যে এলএলবিতে 32 থেকে একেবারে প্রধান বিচারপতি পর্যন্ত সবার কাজ হচ্ছে কি করা? ন্যায় বিচার নিশ্চিত করা। এটা মাথায় রাখবেন। আমরা যে আইনজীবী হয়েছি, আমাদের উদ্দেশ্য টাকা ইনকাম করা নয়, মামলায় জিতা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে কি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনাদেরকে কখনো যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কেন আইনজীবী হতে চান, তাহলে আমি কেন আইনজীবী হতে চাই? সমাজে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। যা হোক, এরপরে 10 নম্বর কথা হচ্ছে আইন কাঠামো সম্পর্কে অবগত হওয়া। এই যে আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে দেশের আইন কাঠামো সম্পর্কে অবগত হওয়া যায়। আইন বিজ্ঞান দেশের আইন কাঠামোর উপর আলোকপাত করে। আমাদের দেশে কোন ধরনের আইন আছে, ইন্ডিয়াতে কোন ধরনের আইন আছে, ইউকেতে কোন ধরনের আইন, এইগুলো আইন কাঠামো সম্পর্কে আমরা কি হতে পারি? অবগত হতে পারি। আইন প্রণয়ন বিষয়ে জ্ঞান অর্জন। আপনার আইন কিভাবে প্রণয়ন করে? সংসদের মাধ্যমে করে, নাকি আপনার নজিরের মাধ্যমে হয়, নাকি বিচারপতির মাধ্যমে হয়, যেভাবে হবে হোক। এরপরে নতুন আইনের ক্ষেত্রে আপনার নতুন আইন কিভাবে প্রণীত হবে? এই যে আমাদের এখন নতুন আইন প্রণীত হলো, জুলাই সনদ বলেন বা প্রেসিডেন্টের আদেশ বলেন, দেখছেন? এগুলো হচ্ছে নতুন আইন। এরপরে নজিরের যথাযথ ব্যাখ্যা। সারা বিশ্বে যে নজিরগুলো আছে এগুলোর আপনার যথাযথ ব্যাখ্যা করতে গেলে আইন বিজ্ঞান পাঠ করতে হয়। তারপরে বলতে তো সচেতন নাগরিক হওয়ার ক্ষেত্রে আপনারা কি জানেন আইনে বলা আছে আমরা রাস্তার কোন পাশ দিয়ে হাঁটবো? এই কথা আমি বলার আগে কেউ জানতেন? জি স্যার, ডান পাশ দিয়ে আসবো। জি স্যার, জানি। হাঁটতে হয় ডান পাশ দিয়ে, কিন্তু আমরা হাঁটি কোন দিয়ে? আমরা বেশিরভাগই হাঁটি বাম পাশ দিয়ে। রাস্তার সাধারণত ডান পাশ দিয়ে হাঁটি না, যেহেতু বাম দিকে গাড়ি চলে, আমরা বাম পাশ দিয়ে হাঁটতে চাই। যা হোক, তাহলে এই যে আপনার নাগরিককে সচেতন হওয়া, এইটা আইন না পড়লে কোনো নাগরিক সচেতন হতে পারে না। এরপরে বলতেছে বিচারকদের ক্ষেত্রে আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। এটা তার বলার অপেক্ষা রাখে না। বিচারকদের ক্ষেত্রে আইন বিজ্ঞান পাঠের প্রয়োজন। এরপর আইনজীবীদের ক্ষেত্রে, আইনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই পয়েন্টস গুলো আপনারা লিখে ফেলবেন, ঠিক আছে? আমি যে পয়েন্টস গুলো বলতেছি, এই যে বিচারকের ক্ষেত্রে, আইনজীবীর ক্ষেত্রে, আইনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, এটা এখানে 3টা পয়েন্ট। এগুলা একেবারে আমরা খোলা চোখে দেখতেছি।
ঠিক আছে না এই পয়েন্টস গুলো? জি স্যার। এরপর হচ্ছে আপনার আইনের সূক্ষ্ম কলা কৌশল, এটা গুরুত্বপূর্ণ। আপনি আইনের মারফেজ বলে না, কলা কৌশল বলে না, সেই কলা কৌশল উদাহরণ হচ্ছে কি জানেন? এখানে যারা বুঝবেন, জামিনের একটা ইস্যু হচ্ছে যদি কেউ বয়স্ক হয় তাইলে তাকে জামিন চাইতে পারে সে ওই গ্রাউন্ডে। এরপরও বলতেছো জামিন বয়স্ক বলে জামিন চাইছে, আপনি তার বিরোধিতাও করতে পারবেন। এই যে একটা কলা কৌশল, এটা কিভাবে কোথা থেকে শেখা যায়? আইন পরে শেখা যায়। আইন করে। প্রথমে বলতেছে জামিন চাইতে পারবেন আপনি বয়স্ক গ্রাউন্ডে। এরপর বলতেছে আপনি বয়স্ক বলছেন, তখন আমি বলবো কি? আমি বলবো যে সে বয়স্ক হলেও স্যার চলাফেরা করতে পারে, সে চোখে দেখি। ঠিক আছে, এই যুক্তি দিলে তাকে জামিন দিবে না, তো সে তো নিজে চলাফেরা করতে পারে, সে চোখে দেখে সবকিছু করে, বিয়ে করছে 4টা, ঠিক আছে না? তাইলে সে জামিন খান পাবে, সে তো দুনিয়ার দার্গ সবকিছু করছে, যা আছে তা। ঠিক আছে, বিয়ে করা খারাপ না, কিন্তু বিয়ে করে সবাইকে সমানভাবে না চালানো এটা খারাপ আর কি। আচ্ছা যা হোক, এরপর হচ্ছে আপনার আইনগত চিন্তাধারার বিকাশ ও সামাজিক পরিবর্তন। আইনগত চিন্তাধারার বিকাশ ও সামাজিক পরিবর্তন। আমাদের সমাজ নিয়ত পরিবর্তনশীল। এই যে আমরা 71-এর কথা বলি বা 75-এর কথা বলি, 90-এর কথা বলি, এরশাদ আমলের কথা বলি, বা আপনারা যারা রিসেন্টলি দেখছেন 2007, 2009, 24, এগুলো সবগুলো কি পরিবর্তন হচ্ছে? আমাদের সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের চিন্তাধারারও পরিবর্তন হচ্ছে না? এই পরিবর্তনের কথা যদি আমাদের জানতে হয় তাহলে আইন সম্পর্কে পড়াশোনা করতে হবে। এরপরে বলতেছে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্ক নির্ণয়। এই প্রশ্ন আমরা পড়ি, এই যে মনোবিজ্ঞানের সাথে সম্পর্ক, দর্শনের সাথে সম্পর্ক, যুক্তিবিদ্যার সাথে সম্পর্ক, ইভেন কি প্রকৌশল বিদ্যার সাথে সম্পর্ক, শুধু সামাজিক বিজ্ঞান নয়, সায়েন্সের সাথেও কি সম্পর্ক আছে সেটা জানার জন্য আমাদের আইন বিজ্ঞান পড়তে হয়। এবং আপনি যখন আইনজীবী হবেন তখন যে বিল্ডিংটা আপনার দশে পড়ছিল ওই ভূমিকম্পে সাভারে বা ইয়েতে তাদের বিল্ডিং এর কারণে, ওই বিল্ডিং কেন ধসে পড়ছে এটার আইনজীবী আপনাকে হয় আদালতে ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে, এরপরে বলতেছে প্রচলিত আইনের ব্যাখ্যার ক্ষেত্রে এগুলো আপনারা পারবেন। এরপর আইনের মৌলিক নীতিমালা বিষয়ে জ্ঞান অর্জন। আইনের কিছু মৌলিক নীতিমালা আছে, যে আইন কিভাবে তৈরি করা হয়, সংবিধান কোন ধরনের হবে, এটা সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয় হবে, তারপর পার্লামেন্ট কিভাবে গঠিত হবে, এগুলো কিছু আইনের মৌলিক কিছু নীতিমালা আছে। যেমন এখন তর্ক বিতর্ক চললো কি আমাদের সালাউদ্দিন শাহ আবার শিশির মনিরের মধ্যে, যে এরা বলতেছে আপনার সালাউদ্দিন সাহেব বলতেছে কি ইয়ে করা যাবে না, এই যে আগের থেকে আপনার আইনগুলো করা যাবে না অধ্যাদেশ দিয়ে, আর এরা বলতেছে কি আইনগুলো অধ্যাদেশ দিয়েও কিছু কিছু ক্ষেত্রে করা যাবে। ওরা বলতেছে আপনার সংসদ না থাকলে করা যাবে না, এরা বলতেছে সংসদ না থাকলেও করা যাবে। ওরা বলতেছে আপনার কি যেহেতু এটা সংবিধান স্থগিত করে নাই, ঠিক আছে, সংবিধান স্থগিত করা নাই তাইলে করা যাবে না। আর এরা বলতেছে সংবিধান যদি কাগজ কলমে স্থগিত করা নাও থাকে তবুও এখন আপাতত দৃষ্টিতে কি আমাদের সংবিধান স্থগিত হয়ে আছে। তাহলে এই যে একটা জিনিস, যুক্তি পাল্টা যুক্তি না, আমি কারো ব্যক্তিগত সমালোচনা করতেছি না, এটা কি আমরা আইন না পড়লে, আইন বিজ্ঞান না পড়লে আমরা উপস্থাপনাই করতে পারবো না। এরপরে বলে বিচারকরা ভুল করে না, বা আমাদের এই যে বার কাউন্সিলের রিভিউ খাতা নিয়ে বা বার কাউন্সিলের খাতাপত্র নিয়ে আসে, এখন যে আমাকে প্রথম বলছে যে বিচারকরা এত বিরাট ভুল করে, তাকে আমি এর শেষ উত্তর হচ্ছে বিচারকরা ভুল করে বলে আপিল রিভিউ রিভিশনের বিধান আছে। তাহলে বিচারকরাও কি ভুলের ঊর্ধ্বে নয়? দুনিয়াতে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, ঠিক আছে? মানুষ মাত্রই ভুল করে স্যার। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল করে। আমরা এখানে কয়জন আছি? 50-55 জন আছি না? কেন আসছি? আমাদের সময়ের প্রয়োজনে। আইনটা হচ্ছে এরকম সময়ের প্রয়োজনে, সমাজ পরিচালনার জন্য। মাথায় রাখবেন। এতদিন কিন্তু যে ক্লাস নিছি, আমার জীবনে মনে হয় প্রথম একবার 80-90 জন ক্লাস হয়েছিল এলএলবি পরে, আর আজকে হলো সর্বোচ্চ হাইয়েস্ট স্টুডেন্ট। তার কারণটা কি? কারণটা হচ্ছে সময়ের প্রয়োজনে, সমাজ পরিচালনার জন্য যখন পরীক্ষার রুটিন দিছে, সবাইকে দাওয়াত দিছি, তখন আসছে সবাই। ঠিক আছে, এর আগে আপনারা যে পড়াশোনায় ভর্তি হয়েছেন 10-15 এই 3-4 বছর, 2.5 বছর, আমরা সবাই একত্রে 50-60 জন একসাথে হয়েছি, হই নাই।
তাইলে মোটামুটি এই প্রশ্ন আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার প্রশ্ন আপনাদের আসবে। এরপর পরে আপনার অনেকগুলো পয়েন্ট বলছি, আপনারা এগুলো 1 লাইন 2 লাইন করে লিখলো, প্রতিটা পয়েন্ট দিয়ে একটু বলছি যে নিচের থেকে লিখবেন, পাশাপাশি ডান পাশ থেকে লিখবেন না, যদিও বা বইতে ডান পাশে আছে। আপনি যখন পয়েন্টটা দিয়ে নিচের থেকে লিখবেন তখন স্যার দেখবে কি আপনি যে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করছেন, এই যে গাইড বইতে আছে 10টা 15টা, আপনি যে 25টা 23টা পয়েন্ট লিখছেন, সেটাই স্যার বুঝবে যে আপনি কিছু পড়াশোনা করে গেছেন। এরপর আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা যা, আপনার আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে পেশাদার আইনজীবী হিসেবে কিভাবে উপকৃত হব সেগুলো, তা আইনের ছাত্র হিসেবে কেন পড়িস তাও, আপনার আইনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, আর বিচারকদের আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, সেম কথাবার্তা, শুধু একটু ঘুরে ফিরে পুরো জিনিসটা লিখবেন। বুঝাতে পারছি? একটু জিনিসগুলো রিডিং করলে, এই মূল জিনিস হচ্ছে এটা, একটু জিনিসগুলো রিডিং করলে হবে। এই যে তাইলে যেভাবে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া লেজ 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 আসবে কিনা, লেজ না শুধু লেজের পরে লেজ দেখতে পাবেন, এই একটা প্রশ্নে এখন পর্যন্ত 3 সেন্টার লেজের কথা আলোচনা করছি। এখন আপনাদের তকদিরে যেগুলো দেয় আর কি, দেখা গেল আলোচনা করতেছি একটা প্রশ্নে 5টা লেজ, হয়তো পরীক্ষায় আসলো 3টা বা 4টা, সবগুলো হয়তো আসলো না। আচ্ছা ঠিক আছে, পুরো সিলেবাসে বলে দিলেন। জি পুরো সিলেবাস এত শর্ট টাইমে পড়া সম্ভব না। আমি তো নিজে একটু আসলে বেশি টায়ার্ড বলতে আসছে সারাদিন শুধু আপনাদের এই কি পড়াবো সেটার জন্য সাজেশন করছি, নোটটা তৈরি করছি। এই জিনিসগুলো আসলে কঠিন। আমরা কি মনে করি জানেন, যে হয়তো আমি কাউকে 300 টাকা দিচ্ছি 500 টাকা দিচ্ছি, এখন এই 300 টাকা 500 টাকা দিয়ে চা খেয়ে এনার্জি হওয়ার মতো যে এটা টাকা পয়সা না, বা ভালো মতো একটু বিরিয়ানি খেয়ে আপনার বাবির সাথে গল্প গুজব করবো, তাও হয় না। তাই বিয়ে শাদী করছিলাম প্রেম করে, বুঝছেন, 94 সালে। তখন থেকে আপনার বাবিকে নিয়ে যে টাকা পয়সা খরচ করার অভ্যাস, সাধারণত নিজে একা আঁকিনি বলে যে এইভাবে টাকা পয়সা তেমন খরচ করি না, তো সে কারণে খরচটাও অনেকটা বেশি হয়। যা হোক, এরপরের লেস শুনেন, এরপরের লেস হচ্ছে আইন বিজ্ঞান কি যুক্তিবিদ্যা। এখন এই জায়গায় আপনাদের আরো কিছু লেজ আছে, আইন বিজ্ঞান প্রকৌশল কিনা, আইন বিজ্ঞান কি জানি বলবো, মনোবিজ্ঞান কিনা, আইন বিজ্ঞান দর্শন কিনা, একটা পড়লে বাকি সবগুলো এটার আলাদা হলে আলোচনা করে দিবেন। এখন ওই প্রশ্ন আপনাকে আইন কি, আইন বিজ্ঞান কি, এরপরে যুক্তিবিদ্যা কি, দর্শন কি, বা এই জাতীয় কথাবার্তা যেগুলো আছে এগুলো প্রথমে একটু আলোচনা করবেন। এরপরে হচ্ছে আপনার ওই আলোচনা হয়তো এই প্রশ্নগুলোতে 5 নাম্বারের থাকবে, এবং 5 নাম্বারের জন্য কমপক্ষে আপনাকে 2 পাতা লিখতে হবে, বা 1.5 পাতা অবশ্যই লিখতে হবে 5 নাম্বারের জন্য। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 5টা প্রশ্ন যে আপনি আনসার দিবেন ওইটা নিয়ে একটু আলোচনা করে দিন। অনেকে জিজ্ঞেস করে কত লাইন লিখবে, কত পাতা লিখবে। আপনি যে 5টা প্রশ্ন আনসার দিবেন, আমরা কেউ 5টা প্রশ্ন একই মানের পারবো না। দেখা গেল 3টা খুব ভালো পারি, 2টা তেমন পারি না। আলহামদুলিল্লাহ, যে 3টা ভালো পারেন চেষ্টা করবেন ওই 3টা 10 পাতা করে লিখার জন্য। আপনাকে যেখানে এই যে 6-7 পাতা লিখলে 10-11 দিত, আপনি যদি 10 পাতা করে লিখতে পারেন ওইগুলো তো আপনাকে 12-13 দিবে। কথা হচ্ছে আপনাকে প্রাসঙ্গিক লেখাটা লিখতে হবে, অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না। এই যে আপনাদের 15টা পয়েন্টের জায়গায় আপনাকে যে 25টা পয়েন্ট বলে দিছি, সেই 25টা পয়েন্ট আপনাকে লিখতে হবে। ঠিক আছে? তো এরপরে যে কোনো প্রশ্ন লেখার সময় যে একেবারেই কোনো কিছু পারে না, সে তো আর শিশু নয়, নাবালক উন্মাদ পাগল জড়বুদ্ধি সম্পন্ন এরকম কেউ নয়। সেও কিছু না কিছু পড়াশোনা করে, আমরা মাস্টার্স পর্যন্ত ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করে চাকরি বাকরি করে কি করতে গেছি, LLB প্রথম পর্বের পরীক্ষা দিতে গেছি, তাহলে তারও কিছু নলেজ আছে। এবং আইনটা হচ্ছে আমাদের সমাজে যে প্রচলিত আছে, প্রচলিত নিয়ম কানুন গুলো আছে, অনেকটা তার সমষ্টি। ওখান থেকে আপনি কিছু না কিছু একেবারে না পড়ে গেলেও লিখতে পারেন। তাই নিজে কোনো কিছু না পড়ে 36-37 পাইছিলাম। রাজস্ব আইন, সরি শ্রম আইন মনে হয়, শ্রম আইনে, আর চতুর্থ পত্র যেটা আছে হিন্দু আইন SR Act ওইটাতে। তো যা হোক, এরপরের প্রশ্ন হচ্ছে আপনি প্রশ্নটা কিভাবে আলোচনা করবেন। এই যে প্রশ্নের মধ্যে যে শব্দগুলো থাকে
ওইগুলো আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। আইন বিজ্ঞান কাকে বলে লিখছে, তখন আপনাকে প্রথমে আইন বিজ্ঞান লিখে এর নিচে একটু আইন কাকে বলে, আইনের সাথে যে আইন বিজ্ঞানের সম্পর্ক আছে, এইটা একটু ছোটখাটো করে টেকনিক্যালি আলোচনা করে দিবেন, যেহেতু আপনি বড় করে লিখতে হচ্ছে আপনাকে। তো এই যে আইন বিজ্ঞান কি যুক্তিবিদ্যা, এই প্রশ্ন যখন আসবে, একটা প্রশ্নে পড়লেই আপনি পুরোটা পারবেন। এটা আপনারা পড়ছেন, যারা এক্সাম দিবেন তারা বলেন, নেক্সট এক্সাম যারা দিবেন তারা এই প্রশ্ন পড়ছেন, আইন বিজ্ঞান কি যুক্তিবিদ্যা? জি পড়েছি স্যার। আচ্ছা, পড়লে তাহলে ভাই আর নতুন করে পড়াচ্ছি না, আপনারা এই প্রশ্ন পড়ে নিবেন। তাইলে এখান থেকে মোটা দাগে কি কি বলছি? মোটা দাগে বলছি আপনাদের যে আইন বিজ্ঞান কাকে বলে, এরপরে আইন বিজ্ঞানের বিষয়বস্তু, তারপরে হচ্ছে আপনার আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এরপরে বললাম হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আইন বিজ্ঞানের বিষয়বস্তু যে স্যার বলছেন, এক সময় আমি ক্লাস জয়েন করতে পারি নাই স্যার। স্যার আসসালাম। আপনি গ্রহণ করতে পারেন না, আপনাকে তো ভাই নোটও দিছি, আপনি তারপরও কেন এরকম করতেছেন আমি কিছু বুঝি না। আর আপনার আইন পড়ার দরকার নাই কোনো কিছু, ঠিক আছে? কথা কেন বলছে, আপনি তো পয়সাওয়ালা মানুষ, আইন আসছে গরিবদের জন্য, সে কারণে আপনি বুঝতে পারতেছেন না, আপনাকে নোট দিব, আপনি টেনশন নিয়েন না, ঠিক আছে? ক্লাস শেষে ভাইয়া বারটা খেয়ে শক্ত হয়ে আপনাকে নোট দিব, আপনি আর কোয়েশ্চেন করিয়েন না, অন্যরা করুক। আর যারা ভাইয়ার কাছ থেকে নোট নিছেন বা প্রশ্ন নিছেন তারা কোয়েশ্চেন করবেন 11:30টার পরে। ভাইয়া বারটা থেকে একটু শক্ত হয়ে থাকলে, তারপরে সারাদিন পরিশ্রম করছি তো, এখন বাকি যারা আছে তারা করুক। বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ ঠিক জি আছে, স্যার, জি অন্যদের স্যার। কোনো প্রশ্ন থাকলে বলেন, আপনি প্রশ্ন করবেন 11:30টার পর ইনশাল্লাহ। আর সবার জন্য আপনাদের যদি কারো কোনো কিছু না বুঝার থাকে, একটু মিনিট হয়ে শুনেন, নিয়ম কানুন থেকে শুরু করে যাদের কোনো কিছু বুঝার থাকলে ভাইয়াকে 6টার পরে কল দিয়েন, সন্ধ্যা 6টার পরে, কোনো সমস্যা নেই। এরপরে তাহলে শেষে এই যে যুক্তি শাস্ত্রের শেষে উপসংহারে কি লেখা আছে এটা একটু আপনাদেরকে পড়ে শোনায়, ওইভাবে উপসংহার টেনে দিন। যুক্তিশাস্ত্রের নিজস্ব বৈশিষ্ট্য স্বকীয়তা রয়েছে, আইন বিজ্ঞানেরও নিজস্ব বৈশিষ্ট্য স্বকীয়তা আছে। স্বকীয়তা বলতে কি বুঝে জানেন? স্বভাব চরিত্র বলে আর কি, নেচার, বৈশিষ্ট্য, ঠিক আছে? আমরা বলি না আমাদের সবার স্বভাব এক, এখানে আমরা যে 50 জন আছি আমাদের সবার স্বভাব এক না, আমরা সব, কেউ লম্বা, কেউ বেটে, কেউ দেখতে কালো, কেউ একটু মিথ্যা কথা বেশি বলে, আবার আমার মতো যারা দাড়ি টাড়ি রাখছে তারা মিথ্যা কথা কম বলে, ঠিক আছে? এইরকম। তাইলে যুক্তিশাস্ত্রেরও কিছু এই ধরনের বৈশিষ্ট্য আছে, আইন বিজ্ঞানেরও কিছু আছে। এরপরে বলতেছে ভাই, তবে উভয়ের এই বৈশিষ্ট্য ও স্বকীয়তা গুলির মধ্যে কিছু কিছু মিল আছে। যুক্তিশাস্ত্র আর আইন বিজ্ঞানের মধ্যে কিছু কিছু কি আছে? মিল আছে। যে সকল মামলায় পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সকল সিদ্ধান্তগুলি যুক্তির সাথে পরীক্ষা করে এগুলোর সাধারণ নীতিমালা জানাতে পারা যায়। আগে যে মামলাগুলোর সিদ্ধান্ত হয়েছিল, তাহলে একই জাতীয় মামলায় পরে একই সিদ্ধান্ত হবে, এই যুক্তিতে আমরা আসতে পারি। ব্যাপারটা বুঝছেন? যে একবার কি করছে, দুষ্টামি করছে, শয়তানি করছে, সে পরবর্তীতে আবার শয়তানি করতে পারে, এটা ধরে নেওয়া যায় না। একটা মামলায় যে রায় হয়েছে ওই মামলায় যে ধরনের উপকরণগুলো ছিল, যে বিরোধগুলো ছিল, একই ধরনের বিরোধে পরবর্তীতে সেই মামলা হবে, সেই রায় হবে। আচ্ছা, এরপরে বলতেছে কোনো অপরাধের জন্য একাধিক শাস্তির বিধান থাকলে একটি না দিয়ে অন্যটি দেওয়ার ক্ষেত্রে আদালত অবশ্যই যুক্তি প্রদর্শন করবেন। আমরা দেখি কি মৃত্যুদণ্ডের শাস্তি লেখা আছে আপনার ওই শাস্তি, কাউকে খুন করার শাস্তি, তাহলে লেখা আছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে কেন মৃত্যুদণ্ড দিচ্ছে, কেন যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, এটার একটা যুক্তি দেখাতে হবে না? এরপরে বলতেছে কোন গর্ভবতী স্ত্রীলোককে কি করছে, মৃত্যুদণ্ড দিছে, তাহলে তার বেলায় কি হবে? তার বেলায় বলতেছে আমাদের এই মৃত্যুদণ্ড হয় আদালতে মাফ করে দিবে, না হয় এটা স্থগিত রাখবে, না হয় দণ্ড কমাই দিবে। তাহলে এই যে কাজগুলো করবে এগুলোর আলাদা একটা যুক্তি দেখাতে হবে না? কেন আপনাদের আলোচনায় এই মৃত্যুদণ্ড নিয়ে আসছি জানেন? আপনাদের পরীক্ষায় আসবে মৃত্যুদণ্ড নিয়ে একটা প্রশ্ন, এই আইন বিজ্ঞানে আমাদের দেশে ওই মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয় বা মৃত্যুদণ্ড আইনে কেন দিছে, এই জাতীয় একটা প্রশ্ন আসবে।
সেই মৃত্যুদণ্ড নিয়েও আপনাদেরকে আলোচনা করতে হবে এবং আরেকটু ডিপে গিয়ে আলোচনা করি মৃত্যুদণ্ড। আমাদের দেশে মৃত্যুদণ্ড বৈধ বৈধ নাকি অবৈধ? আমাদের দেশের আইন অনুযায়ী বৈধ। আমাদের দেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড বৈধ। এটা বৈধ। সংবিধানও বলা আছে, 32 কি 33 অনুচ্ছেদ সংবিধানও বলা আছে মৃত্যুদণ্ড বৈধ। আবার দণ্ডবিধির 53 ধারায় যে শাস্তিগুলোর কথা বলা আছে, বা আপনাদের এখানে শাস্তিও পড়ছেন তো, দুই একজনে যে আমার পরীক্ষার খাতা কাটার পরীক্ষার খাতা কাটার সুযোগ হয়েছিল, ওখানে বিভিন্ন ধরনের শাস্তিতে আপনারা মৃত্যুদণ্ড আলোচনা করছেন। তাহলে যেহেতু ওখানে আছে, সেহেতু আমাদের দেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড বৈধ। আসলে ঘুরে লিখতে পারবেন? হ্যাঁ, এই দণ্ডবিধিতে প্রশ্ন কিন্তু সর্বোচ্চ আসবে। শাস্তি হইল মৃত্যুদণ্ড। হ্যাঁ, এই আপা, আপনি তো হেড টিচার, আপনিও প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আরো কিছুদিন পর আগামীবার পরীক্ষা যারা দিবে তারা শুধু শুনেন, বাকিদেরকে সুযোগ দেন। আজকে তো সময় আছে তাদের জন্য, ঠিক আছে ভাইয়া? সে কারণে বলি, বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, আইন পড়ার সময় এভাবে ভাগ করে নিবেন। যখন যার মৌসুম, এই যে ইলিশের মৌসুমে আমরা ইলিশ খেতে পারবো, আমের মৌসুমে আম, এখন যদি আম পুঁজি হবে, হবে না তো। তাহলে যারা আজকে পরীক্ষা দিবেন তারা কথাবার্তা বলেন, তারা বুঝছেন? আজকে বলতে যারা জি স্যার। শুক্রবারে পরীক্ষা দিবেন তাদের কোনো সমস্যা থাকলে বলেন, তাহলে মৃত্যুদণ্ড আসলে লিখতে পারবেন আপনাদের মতো করে আপনারা। অনেকে সারাদিন ফোন করে করে খুব বিরক্ত করছে, ভাইয়া আইন কি? তাদেরকে বললাম যে আমার কাছে আইন হচ্ছে ইনশাআল্লাহ পারবো স্যার। আইন জিনিসটা কি? আইন হচ্ছে পানি। আমাদের চিটাঙের ভাষায় যারা চিটাঙের আছে তারা বুঝবেন যে ফানিবাদ। ফানিবাদ বলতে সহজ জিনিসটাকে বুঝায়। তাহলে আইন যদি আপনি চর্চা করেন, আইন নিয়ে যদি আপনি পড়েন, একটু চিন্তা করেন, তাহলে সেটা কি? ফানিবাদ। আর যদি বলেন ভাই আমি কোনোদিন পড়ি নাই, আমার সময় নেই, আমার বাচ্চা আছে 3টে, আমার অমুক, তার দিয়ে আইন কখনো হবে না। যিনি আইন পড়তে আসছেন ওনার প্রথমেই ধারণা থাকতে হবে কি, ওনার প্রথম কথাই হচ্ছে ইনশাল্লাহ আমি সবকিছু পারবো, যেটা পারি না সেটাও পারবো, যেটা পারি সেটাও পারবো। কিভাবে পারবো না পারলে আমি জেনে নিব আর কি। এখন তো জানার মাধ্যম অনেক আছে, আপনি মোবাইলে চার্জ দেন, কি জানি বলে দেন, নেটে ঢুকে চার্জ দেন, যুক্তিশাস্ত্রের সাথে আপনার আইন বিজ্ঞানের সম্পর্ক কি, আইন বিজ্ঞান কিনা, আপনাকে কিছু না কিছু ওখান থেকে বলে দিবি। তা আমরা এই যে ফেসবুকে উল্টাপাল্টা না ঘুরে, এই যে যখন এখন পরীক্ষা আসছে রাজনীতি না করে আমরা পড়াশোনা করি, ঠিক আছে? তাহলে আইন বিজ্ঞান গেল, মৃত্যুদণ্ডের কথা আপনাদেরকে বলে দিছি। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার, এটা থেকে আল্লাহ আছে 2-এর 3, 2-এর 1, 2-এর 2, 2-এর 3 না নেই। এরপরের প্রশ্ন হচ্ছে, আর আইনের স্টুডেন্ট যারা, তাদের উপর ভাইয়ার একটু বিরক্ত লাগে যে সময় পড়তে বলি সেই সময় তারা পড়ে না, আর পরীক্ষা আসলে এমন তাড়াহুড়া করবে যেমন সবকিছু একদিনে শিখা হয়ে যায়। এটা সম্ভব না। একটা শিশু সে জন্মগ্রহণ করার পর আল্লাহ তাআলা যে প্রকৃতিগতভাবে মায়ের দুধ পান করার নিয়ম কানুন শিখাই দিছে, কেউ শিখাই দিছে দেয় নাই, এটা আল্লাহ শিখাই দিছে, প্রকৃতি প্রদত্ত। পশু প্রাণী থেকে সবকিছু না, তাহলে একটা নির্দিষ্ট বয়সের পরপর আমরা কি করি, কিছু না কিছু শিখি, বেশকমে, সেটা ভালো হোক মন্দ হোক। আইনটাও হচ্ছে সেরকম। আপনি যদি চিন্তা করছেন আমার পরীক্ষা চলে আসছে শুক্রবারে, আমি এখন এই 7 দিন পরে হাফেজ হয়ে যাব, সম্ভব না। আপনি 7 দিনে যতই চেষ্টা করেন পরীক্ষা হয়তো 45 পাবেন, 50 পাবেন, কিন্তু এই আইন বিজ্ঞান সম্পর্কে হাফেজ হতে পারবেন না। সুতরাং হাফেজ হতে গেলে, সবকিছু জানতে গেলে আগের থেকে পড়াশোনা করতে হবে। এরপর হচ্ছে আপনাদের আলোচনায় সংবিধিবদ্ধ আইন কাকে বলে বা সাংবিধানিক আইন কাকে বলে। এখানে পলিটিক্যাল সায়েন্সের কেউ আছেন সংবিধান নিয়ে 2-1 কথা বলতে পারবেন? আছেন কি না? স্যার আমি আছি। মাশাআল্লাহ, বলেন, সংবিধান নিয়ে 2-1 কথা বলেন। ফারহানা আপা নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা বলেন। সংবিধান আমাদের বাংলাদেশের সংবিধান একটা লিখিত সংবিধান, এটা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত। আর সংবিধান রাষ্ট্র কর্তৃক যেসব আদেশ নির্দেশ অনুমোদন করা হয় তার সংবিধান লিপিবদ্ধ আছে। আর বাংলাদেশের সংবিধানটা আচ্ছা ঠিক আছে, আপনি কি এবার এক্সাম দিবেন? জি স্যার। আচ্ছা তাইলে আপনাকে বলি, এবার সবাইকে বলি এই কথা, এবার সবাই শুনে কথা বলছেন।
আপনারা যখন সংবিধান সম্পর্কে লিখতে যাবেন তখন শুধু বাংলাদেশ নিয়ে কথা বললে হবে না, আইন বিজ্ঞানের সংবিধান নিয়ে যে আলোচনা সেটা সারা বিশ্বের সংবিধান নিয়ে আলোচনা। সেটা আপনাকে এক কথায় বলতে হবে সংবিধান কি। সংবিধানটা হচ্ছে একটা রাষ্ট্রের চরিত্র নির্ধারিত, হ্যাঁ সর্বোচ্চ আইন। একটা রাষ্ট্র কিভাবে স্বাধীন হবে, সে কিভাবে চালাবে, পরিচালনা কিভাবে করবে, জি স্যার। এটা হচ্ছে অনেকটা সংবিধান। ঠিক আছে, তাহলে আধুনিক প্রায় প্রত্যেকটা রাষ্ট্রে কি আছে, তাদের একটা নিজস্ব সংবিধান আছে, তাদের একটা কি আছে, নিজস্ব সংবিধান আছে। এরপর আবার যে কথাটা বললাম আমাদের লিখিত সংবিধান, এই যে কোথায় লিখিত আছে কোথায় লিখিত আছে, এই সবকিছু আমাদেরকে আলোচনা করতে হবে এই প্রশ্নে। সংবিধিবদ্ধ আইনি, তাহলে আমরা তো মোটামুটি বুঝছি সাংবিধানিক আইন কি, সংবিধিবদ্ধ আইন কি, যেটা আমরা সংবিধান থেকে পাই এবং পার্লামেন্টের মাধ্যমে পাস হয়, ওইটাই হচ্ছে মূলত সাংবিধানিক আইন। এরপরে দেখা যায় কি একটা রাষ্ট্রে আপনার গঠন, শাসন পদ্ধতি, এগুলো যেগুলো আইন মেনে চলে এটাকে বলা হয় সাংবিধানিক আইন। তারপরে বলতেছে সাংবিধানিক আইনের মধ্যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার এগুলো অন্তর্ভুক্ত থাকে। আমাদের মূলনীতি কি কি কেউ বলতে পারবেন? বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি কি কি? 5টি মনে হয়, মৌলিক অধিকার, ধর্মীয় অধিকার, গণতান্ত্রিক অধিকার, ধর্মীয় অধিকার এগুলো একটাও না। বাক স্বাধীনতা, গণতন্ত্র, হ্যাঁ গণতান্ত্রিক গণতন্ত্র, অধিকার, তারপরে হচ্ছে জাতীয়তাবাদ, এরপরে হচ্ছে আপনার সামাজিক ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এগুলা ছিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনারা পারবেন ইনশাল্লাহ, না পারার কোনো কিছু নেই। সময় দিচ্ছেন না তো, আর রেগুলার ক্লাসও করেন না, পড়াশোনাও করেন না, এইটা পড়াশোনা করলে পারবেন। এরপরে বলতেছে সাংবিধানিক আইনের মধ্যে মূলত অন্তর্ভুক্ত আছে সরকারের 3টা অংশ। কি কি সেগুলো? একটা হচ্ছে আইন বিভাগ, আরেকটা হচ্ছে বিচার বিভাগ, আরেকটা হচ্ছে শাসন বিভাগের গঠন ক্ষমতা ও কার্যক্রম এবং এদের পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বিধিবিধান। কি কি? আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। আমরা কোন বিভাগের অংশ? স্যার আমরা নির্বাহী বিভাগের অংশ। নির্বাহী বিভাগ। আমরা নির্বাহী বিভাগ কেন হব? বিচার বিভাগ পড়াশোনা করতেছে বিভাগের পড়াশোনা, বিচার বিভাগ, স্যার আইন বিভাগের বিচার বিভাগের অংশ। আপনাদেরকে একটা জিনিস বলি, যারা আইনের স্টুডেন্ট হবে তারা সাবিনা ইয়াসমিনের গানটা শুনবেন, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, উনি গান গান না? যদি শীষ দেয়, যদি ইশারা দেয়, তাহলে আইনের স্টুডেন্টদেরকে বুঝে নিতে হবে, এটা মাথায় রাখবেন। সে কারণে আইনজীবীদেরকে বিজ্ঞ বলে। আমি যে প্রশ্ন করছি, যেটা পড়াইছি ওখানেই উত্তর আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। তাহলে আমরা কোন পার্টের অংশ? আমরা যে অ্যাডভোকেট হবো আমরা বিচার বিভাগের অংশ। বিচার বিভাগ। আবারও বলে আমরা হলাম বিচার বিভাগের অংশ। আমরা যে অ্যাডভোকেট হব, আমরা কি করব? বিচার আচার করব, বিচার আচারে সাহায্য করব। ঠিক আছে, ন্যায় বিচার একটু আগতে বললাম। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি বুঝতেছি আপনারা কেউ কেউ ভয় পেয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ হয়তো গানও শুনেন নাই, আইনও পড়েন নাই, সবকিছু। আপনি যা হোক, এরপরে ওয়াজ নসিহত করা হবে, আর গান নিয়ে কথাবার্তা বলবো না। তারপরে হচ্ছে হাইকোর্টের রিট সংক্রান্ত সকল বিধিবিধান সাংবিধানিক আইনের অন্তর্ভুক্ত। আপনারা যে সাংবিধানিক আইনে রিট পড়বেন, 5 ধরনের রিট, এই রিট গুলো হচ্ছে আপনার হাইকোর্টের যে রিট গুলো হয়, এগুলোর যে বিধিবিধান গুলো হয়, এগুলো সাংবিধানিক আইনের অন্তর্ভুক্ত। রিট করা যায় সাংবিধানের প্রশ্নে। সাংবিধানের যদি কোনো অধিকার আপনার ক্ষুণ্ণ হয়, তাহলে আপনি রিট করতে পারবেন। এরপরে বলতেছে সাংবিধানিক আইন রাষ্ট্র সরকারের সাথে নাগরিকের মধ্যে সম্পর্ক নির্ণয় করবে। তাহলে এই জিনিসগুলো হলো সাংবিধানিক আইনের কথাবার্তা। এরপরে বলতেছে মূল আইন, পদ্ধতিগত আইন কাকে বলে। সাংবিধানিক আইনের গুরুত্ব আছে আপনার, সাংবিধানিক আইন সকল আইনের উপরে প্রাধান্য পায়। এখন যেমন সবাই বলতেছে আপনার, যখন সংবিধান নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, এক পক্ষ বলতেছে এটা কি করো, 72-এর সংবিধান বাদ নতুন করে করো, আর এক পক্ষ বলতেছে কি না, আপনার বাদ এই সংবিধান সবার উপরে প্রাধান্য পাবে, এখানে ছোটখাটো অ্যামেন্ডমেন্ট করো, সংশোধন করো, এতটুকু। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের সবগুলো তর্ক বিতর্কের বিষয়। সে কারণে এই সাংবিধানিক আইনেরও কি আছে, গুরুত্ব আছে। তার কারণটা কি? সাংবিধানিক আইন হলো রাষ্ট্রের সর্বোচ্চ একটা আইন, রাষ্ট্রের জীবন চরিত্র। এখন কথা হচ্ছে যুগে যুগে সময়ে সময়ে
এই সংবিধানের অপব্যবহার করাতে আমরা এটার সমালোচনা করতে পারতেছি। এরপরে যারা বলে সংবিধান সংশোধনের অযোগ্য বা 72-এর সংবিধান সংশোধন করা যাবে না, তাদেরকে শুধু সিম্পল একটা প্রশ্ন করবেন যে তাইলে এই 16তম সংশোধনী 17তম সংশোধনী এগুলো কে করছে? এগুলো তো 5ই আগস্টের পর হয়ে যায়নি। এগুলো যেমন 5ই আগস্টের আগেও হয়েছে, সময়ের প্রয়োজনে 5ই আগস্টের পরও যদি আপনার 2-3টে সংশোধনী হয় এবং মানুষের জীবন আগের চাইতে ভালো চলে, তাইলে কোনো সমস্যা নেই। সংবিধান হচ্ছে, সবসময় মনে রাখবেন, একসময় আমাদের খালেদা জিয়া বলছিলেন যে পাগল আর উন্মাদ ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এটা শুনতে খারাপ লাগলো, কথা সত্যি। এটা শুনতে খারাপ লাগছে, তখন আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার মেনে নিছে, কিন্তু উনি যে জিনিসটা বলছিলেন এটা সত্যি। উনি যেটা বলছিলেন এটাও সত্যি, অন্যরা যেটা বলছিলেন ওইটাও সত্যি, যে এইটা ছাড়া, নিরপেক্ষ ছাড়া আপনার কোন ইলেকশন কি হবে না, গ্রহণযোগ্য হবে না, মানুষ ভোট দিতে পারবে না, ওইটাও সত্যি। কিন্তু কথা হচ্ছে আপনার সময়ের প্রয়োজনে, যখন সরকারি দলে যায় তখন বলে এক কথা, যখন বিরোধী দলে চলে যায় তখন বলে আরেক কথা। আর এটার ইয়ে হচ্ছে আপনার নীতি হচ্ছে আমাদের যখন যেমন তখন তেমন। ঠিক আছে? আমাদের নীতি কি? যখন যেমন তখন তেমন, এই জিনিস বলা যাবে না। যা হোক, তাইলে মোটামুটি সাংবিধানিক আইনের গুরুত্ব গেল। এরপর হচ্ছে আপনার প্রশাসনিক আইন। প্রশাসনিক আইন যেটা দিয়ে প্রশাসন চলে সেটা হচ্ছে প্রশাসনিক আইন। যে আইনগুলো দিয়ে প্রশাসন চলে কোন একটা রাষ্ট্রের, সেটা হচ্ছে প্রশাসনিক আইন। আচ্ছা, এরপরে একটা মামলার কিছু কিছু বা এই যে আইন বিজ্ঞানের কিছু কিছু পদ্ধতি আছে, যে প্লিডিংস দেওয়া, আরজি সমন দেওয়া, তারপরে প্লিডিংস এর পরে সমন দেওয়া, সাক্ষ্য প্রমাণ, রায় কার্যকর, এগুলো হচ্ছে বিচারের নানা পদ্ধতিগুলো। ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের 1-2 মূল আইন কাকে বলে, সাংবিধানিক আইন কাকে বলে। আমার মনে হয় জীবনে যে জিনিসটা নিয়ে আমি বেশি আলোচনা করছি তার মধ্যে এটা একটা প্রশ্ন, মূল আইন কাকে বলে, সাংবিধানিক আইন কাকে বলে। ভাইয়া মোটামুটি 2022 সাল থেকে LLB পাস করার পরের থেকে ফ্রিতে আলোচনা করতাম, তখনও অ্যাডভোকেট হয়নি। আর অনেকে বলতো লাইভে আসার জন্য, আসলে অ্যাডভোকেট না হয়ে আসাটাও ঠিক না, এই সংক্রান্ত ইয়ে করো তেমন ঠিক না, লাইভে আসা ঠিক না, আপনি আলোচনা করতে পারেন, যে কেউ আইন নিয়ে আলোচনা করতে পারে, আইনের আলোচনা করার জন্য অ্যাডভোকেটের প্রয়োজন হয় না। যা হোক, এই কথা বললাম আপনার সেই আমল থেকে এই আমল পর্যন্ত মূল আইন আর পদ্ধতিগত আইন, এটা নিয়ে ভাইয়া কম করে হলো 50 বারের উপর আলোচনা করছি। তার কারণ কি জানেন? এটা আপনাদের প্রথম পর্বের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ফাইনালের জন্য তেমন গুরুত্বপূর্ণ। এটা 24-এর প্রথম পর্ব হবে না, 24, 23, 22, 21, 20 সাল 2 বছর পর পর আসছে প্রথম পর্বে এই প্রশ্ন আপনার। এরপরে 21 সালের ফাইনালও আসছে সেম প্রশ্ন, মূল আইন কাকে বলে, পদ্ধতিগত আইন কাকে বলে, মূল আইন আর পদ্ধতিগত আইনের বৈশিষ্ট্য। তার মানে কি? এই যে আমরা বলি না বেসিক কিছু জিনিস আমাদের শিখতে হয়, জানতে হয়। এই যে আপনাদের ছোটবেলার উদাহরণ দিলাম, আপনি যখন 5-6 বছর হয়েছে তখন আমরা নিজে নিজে কাপড় চোপড় পরতে শিখি, তখন আর কেউ জন্মদিনের পোশাকে থাকি না। আইনের বেলায় হচ্ছে এরকম, আপনার এই জিনিস আপনাকে শিখতে হবে, পরীক্ষায় আসুক না আসুক। মূল আইন পদ্ধতিগত আইন কাকে বলে, মূল আইন পদ্ধতিগত আইনের পার্থক্য। এরপরও যদি আপনাদের পরীক্ষায় আসে মূল আইন পদ্ধতিগত আইনের বৈশিষ্ট্য, পার্থক্য থেকে লিখতে পারবে।